দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। শহীদ মিনার থেকে স্বৈরাচার বিরোধী এক দফা ঘোষণার দিনে নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার দিল এনসিপি। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দাবি। আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করব। শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক সাড়া। ফ্যাসিবাদ উগ্রবাদ ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান তারেক রহমানের। আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ তারুণ্যের প্রথম ভর, দক্ষিণ ভর। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আন্দোলনে আহত খোকন চন্দ্র। ফ্যাসিস্টের বিচার মানব সভ্যতার ইতিহাসে নজির হবে বললেন অ্যাটর্নি জেনারেল। মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে। আমরা এই অপরাধের বিচার চেয়েছি। ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত আর সহপাঠী হারানোর শোক নিয়ে ক্যাম্পাসে ফিরল মাইলস্টোনের শিক্ষার্থীরা। এখনই নয় পাঠদান, ট্রমা কাটাতে চলবে কাউন্সেলিং। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে গ্রাহকের টাকা আত্মসাৎ করে ফ্লাইট এক্সপার্টের এমডি পালিয়ে যাওয়ার খবরে ৩ কর্মকর্তা গ্রেফতার। চেষ্টা চলছে মালিক সালমানের হদিস জানার। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের কথা ফের জানালো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আত্মপ্রকাশের দিন এই সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়েই মাঠে আসে তারা। এছাড়া ইশতেহারে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের কথাও জানিয়েছে তরুণ তুর্কিরা। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়েই নতুন বাংলাদেশের ২৪ দফার ইশতেহার ঘোষণা বলে জানান নাহিদ ইসলাম। এক দফার ইতিহাসে যেখান থেকে শুরু হয়েছিল শেখ হাসিনার পতনের ক্ষেত্র, সেখানেই নতুন বাংলাদেশ গড়ার ২৪ দফা ইশতেহার দিল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় শহীদ মিনারের বেদিতে ওঠেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সে সময় স্লোগানে স্লোগানে মুখরিত চারিদিক। ইশতেহার ঘোষণার শুরুতেই নাহিদ ইসলাম বলেন, ২৪-এর এই দিনে এক দফার ঘোষণা কোনো দলের ছিল না। এক দফার ঘোষণায় আমাদের সাথে হয়তো অনেক পক্ষ ছিল, আজকে যারা নেই, আমরা আজকের দিনে তাদেরকেও স্মরণ করছি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করলেন নাহিদ। বলেন, জুলাই জুড়ে পুরো দেশে পদযাত্রা করে নতুন বাংলাদেশ নিয়ে মানুষের কথা শুনেছে এনসিপি। আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। ২৪ দফার ইশতেহারে উঠে এসেছে নতুন সংবিধান, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও জুলাই হত্যার বিচার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও তারুণ্যের কর্মসংস্থান সহ নানান দিক। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। ইশতেহারে উঠে আসে জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গঠনের বিষয়। পুলিশকে জনবান্ধব করার পাশাপাশি র্যাব বিলুপ্তির কথাও বলেছে এনসিপি। বিনা ওয়ারেন্টে কাউকে হয়রানি করা যাবে না, কোনো বাহিনীকে রাজনৈতিক দলের হাতিয়ার না বানানোর কৌশলের কথাও বলা হয়েছে ইশতেহারে। একই সাথে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা গড়ে তোলার কথাও জানান নাহিদ ইসলাম। আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। আমরা অত্যাধুনিক সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে বাংলাদেশপন্থী রাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে ভাবার কথা বলছে এনসিপি।
আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান, মানবিক সমাধান করব। আমরা মুসলিম প্রধান রাষ্ট্রসমূহের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলব। বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ, পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হবে। জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা সময় অপর্যাপ্ত ব্যবস্থাপনার কথা উঠেছে এনসিপির 24 দফায়। গুরুত্ব দেওয়া হয়েছে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থায় নতুনত্ব আনার উপর। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো। জাতি গঠনে শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব আছে ইশতেহারে। এছাড়া ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদাও তুলে ধরা হয় 24 দফার ইশতেহারে। ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারের সামনে থেকে 1 দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। আবারও বছর ঘুরতে ঐতিহাসিক শহীদ মিনারের সামনে নতুন বাংলাদেশের 24 দফার ঘোষণা করলেন তিনি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলেও ছাত্র জনতার আকাঙ্ক্ষার পূর্ণতা পায়নি বলে আক্ষেপও প্রকাশ করেছেন এনসিপির এই আহ্বায়ক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এনসিপির ইশতেহার ঘোষণার আয়োজনে আগে জুলাই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে শহীদ পরিবারের সদস্যরা। এনসিপির ইশতেহারে শহীদ পরিবারের মর্যাদা আর আহতদের পুনর্বাসন নিয়ে কাজের কথা উল্লেখ করা হয়। 24 দফা বাস্তবায়নে যার যার জায়গা থেকে কাজ করে যাওয়ার ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। তাদের সন্তানদের রক্তের বিনিময়ে 24 পরবর্তী এই বাংলাদেশ। আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের কাছে তাই শহীদ পরিবারগুলোর চাওয়া একেবারেই নিরেট। আমরা যে বিচার দিয়েছি, যে মামলা করেছি, এই মামলার কোনো সুরাহা এক পর্যন্ত হয় নাই। আমরা আশা করব খুব শিগগিরই এটার সুরাহা হবে। কখনো যদি ফেসিবাদ সরকার এই মাথা চারা দিয়ে ওঠে, তাহলে আমাদের প্রত্যেকের জন্য একটা কাল হিসাবে স্বীকৃতি দিবে। আমরা প্রত্যেকে যেন বিচারটা পাই। দ্বিতীয়ত প্রত্যেকটা কবর যেন শনাক্ত করা হয়। এই দেশ আমার দেশ, এনসিপির দেয়া নতুন বাংলাদেশের ইশতেহারের দ্বিতীয় দফাটি জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি আর গণহত্যার বিচার। কেন্দ্রীয় নেতারা বলছেন এটা তাদের অঙ্গীকার, আন্দোলনের অংশীজনদের কাছে দায়বদ্ধতা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি আর সনদের আইনগত ভিত্তির কথা বলেন সদস্য সচিব আখতার হোসেন। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। ইশতেহারের বিভিন্ন দিক, বাস্তবতা ও প্রেক্ষাপট তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে তুলব, যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো। আমাদেরকে শুধু একটি দেশের দাস বানিয়ে রাখা হয়েছিল, যেই দাসের মূল্য স্বরূপ আমার ভাই বোনদেরকে খুন করে ভারত সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বিশ্ব মঞ্চে নতুনভাবে বাংলাদেশকে হাজির করতে চাই। আমরা আর হতাশার কথা বলতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই, যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। আমাদের যদি জীবনও চলে যায়, আমরা তাদের দিক নির্দেশন বাস্তবায়ন করব। ইনকিলাব, ইনকিলাব। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণদের স্বপ্নভঙ্গ করা যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারিত হয় শহীদ মিনারের এই মঞ্চ থেকে। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, কেবল কথামালা নয়, রাজনীতির গুণগত পরিবর্তন আনবে বিএনপি। তুলে ধরেন ছাত্রদের নিয়ে বিএনপির
বৃহৎ কর্মপরিকল্পনা। সকল শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় জনগণ। দেশের রাজনীতির বহু বাকবদলের সূচনা যে শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে তা যেন পরিণত হয় জনারণ্যে। মৎস্য ভবন থেকে শাহবাগ, শাহবাগ থেকে টিএসসি কিংবা কাঁটাবন থেকে শাহবাগ, সব পথ এসে মিশেছে এই চৌরঙ্গিতে। কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনের রাজপথে নেতৃত্বে ছিল যে কিশোর তরুণ ছাত্ররা, তাদের অংশগ্রহণে ছাত্রদলের এই বিশাল ছাত্র সমাবেশ। পূর্ব নির্ধারিত ভেন্যু শহীদ মিনারের পরিবর্তে এনসিপির অনুরোধে শাহবাগে ছাত্রদলের এই কর্মসূচি রাজনৈতিক সহনশীলতা আর সৌহার্দ্যের উদাহরণও বটে। মহাসমাবেশে রূপ নেয়া এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করে ছাত্রদল। সমাবেশে বিগত আন্দোলন সংগ্রামে দীর্ঘ নিপীড়নের ইতিহাস তুলে ধরেন বিএনপি মহাসচিব। আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে, গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? প্রধান অতিথি তারেক রহমান তরুণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন, তুলে ধরেন জ্ঞান ও মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের ঘিরে বিএনপির নানা কর্মপরিকল্পনা। শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। তারেক রহমান বলেন, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পতিত ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। ফ্যাসিবাদ শাসন আমলে ভিন্ন দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। গেল 15 বছরে দেশে নতুন 4 কোটি ভোটার যুক্ত হলেও ফ্যাসিবাদ চক্র ভোটাধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক বলে মন্তব্য করেন। গত 1.5 দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3.5 কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কর্মব্যস্ত দিনে সমাবেশ করায় ছাত্রদল যেমন দুঃখ প্রকাশ করেছে, ঠিক তেমনি অফিস ফেরত মানুষের ভোগান্তি বিবেচনায় আয়োজন শেষ করে 6টার আগেই। 2022 সালের এই দিনে তেল, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে ভোলায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছিলেন। 16-17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের প্রায় 4 শতাধিক নেতাকর্মী নিহত হয়, আর সবশেষ জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম সহ প্রাণ হারিয়েছে 142 জন। এই বিপুল সংখ্যক ছাত্র নেতাকর্মীদের অংশগ্রহণের ছাত্র সমাবেশ থেকে সংগঠনটি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছে যে এই ছাত্র সমাজ সংস্কার ও বিচার প্রক্রিয়া যেমন ত্বরান্বিত করতে চায়, ঠিক তেমনি তাদের রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠার বেলায় একাত্তা। দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে এই ছাত্র সমাবেশ থেকে আরও একবার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, শাহবাগ, ঢাকা। হাতে পতাকা, মুখে স্লোগান। সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল শাহবাগ ও আশপাশের এলাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে সবার মাঝে ছিল সাজ সাজ রব। সংগঠনের নেতারা বলছিলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান তারা, আর এজন্য প্রয়োজন ঐক্য ও সহমর্মিতা। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ শাহবাগ।
ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা এসে যোগ দেয় জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তির সমাবেশে। কর্মীদের চাঙ্গা রাখতে স্লোগান চলে সবখানে। নেতাকর্মীরা বলেন, সমাবেশ সফল করতে আর সুশৃঙ্খল রাখতে নির্দেশনা ছিল আগেই, সেটি প্রতিপালন করছেন তারা। ভোটের ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কতটা সুসংগঠিত এবং সাংগঠনিকভাবে কতটুকু শৃঙ্খল, সেই জিনিসটা প্রমাণ করার জন্য আজকে আমাদের এখানে ছাত্র সমাবেশ করা। রাজপথে ছাত্রদল একত্রিত হয়েছিলাম, বিএনপি একত্রিত হয়েছিলাম, তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথ দখল করেছিলাম। সেই তাৎপর্যকে আজকে ব্যাখ্যা করার জন্য আমরা মূলত আজকে ভিন্ন ধর্মে এই প্রোগ্রাম করেছি। দিক নির্দেশনা নিয়ে তারপরে আমরা দেশের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আমরা ছাত্রদল কাজ করে যাচ্ছি। জুলাইয়ের চেতনাকে ভাগ করার প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি, তখন কিন্তু আমাদের বিন্দুমাত্র মতভেদ ছিল না। এই মতভেদটা তৈরি হয়েছে একটা স্বার্থন্বেষী গোষ্ঠী, তারা তাদের নিজেদের সুবিধার জন্য এই জুলাই আন্দোলনের ক্রেডিটকে নিজেদের করে নিতে চায়। এই যে ক্রেডিট নেওয়ার রাজনীতি যেটা শুরু হয়েছে, যে ক্রেডিটবাজি, সবাই সবার ক্রেডিট খুঁজতে গিয়ে নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা হওয়া উচিত নয়। জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্র সংগঠনগুলা আমরা একসাথে কাজ করেছিলাম, বাংলাদেশের প্রশ্নে আমরা সবসময় একসাথেই কাজ করব। বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশকে নতুন করে সাজাতে ছাত্রদের একসঙ্গে কাজ করতে হবে বলেন ছাত্র দলের নেতাকর্মীরা। বিভেদ ভুলে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বানও ছিল তাদের কণ্ঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এতটাই জনপ্রিয়তা রয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো সমাবেশটা ডাকলে সেটি মহাসমাবেশে রূপান্তরিত হয়ে যায়। তিনি আমাদেরকে বলেছিল যে আমরা সঠিক সময়ে এখানে উপস্থিত থাকব, কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না এবং আমরা যাওয়ার পরে অবশ্যই জায়গা পরিষ্কার রাখবো। আমাদের জায়গা থেকে আমরা কোনো বিভাজিত রাজনীতি করছি না, বরং ঐক্যবদ্ধ এবং একটা ইতিবাচক রাজনীতির জন্য আমাদের সদা সকল প্রস্তুতি রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সমাবেশে ছিল না কোনো ব্যানার ফেস্টুন। যানজট কমাতে ঢাকার বাইরে থেকে আসা গাড়িগুলো রাখা হয় সমাবেশ স্থল থেকে দূরে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শুরু হলো জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। এদিন সাক্ষ্য দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত খোকনচন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছেন তারা। মাথায় নেই হেলমেট, শরীরে নেই বুলেট প্রুফ জ্যাকেট। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর প্রথমবারের মতো এভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বের স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয় তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সেই সমিতির সভাপতি হতে পারে। ট্রাইব্যুনালে তিনি বলেন, বিগত 15 বছরের গুম, খুন ও জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা।
এই বিচার অতীতের হিসেব মেটানো নয়, বিচার বিভাগের উপর জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি প্রক্রিয়া বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ, যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 13 দিন পর আবারও খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত আর সহপাঠী বন্ধু, ছোট ভাই বোন হারানোর বেদনা নিয়ে ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা। ভয়ার্ত চোখগুলোতে এখনও আতঙ্ক। ক্যাম্পাস খুললেও এখনও বিপর্যস্ত অনেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। কর্তৃপক্ষ বলছে এখনই ক্লাসে একাডেমিক কার্যক্রম শুরু হবে না। সবাইকে মানসিক ট্রমা থেকে বের করে আনতে ধারাবাহিকভাবে চলবে কাউন্সেলিং। দীর্ঘ 13 দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের বদলে গেছে অনেক কিছুই। মৃত্যুর সমীকরণে হাসি খুনসুটির প্রাঙ্গণ এখন শোকের দগদগে ক্ষতের জানান দেয়। চোখে মুখে হতাশা, আফসোস। আজকে ওদের কেউই নেই। আমাদের এই কলেজের প্রাঙ্গণ ওদের কিচিরমিচিরে প্রাণবন্ত ছিল, কিন্তু আজ এই কলেজ যেন তার প্রাণ হারিয়ে ফেলেছে। যারা হারাইছে তাদের কথা মনে পড়তেছে। আমার নিজের ছোট ভাইয়ের ক্লাসমেট মারা গেছে, তো সব মিলে খুবই বাজে লাগতেছে। ভালো লাগার কিছুই নাই এখানে। দাদা অনেকে ভাই ভাই বলে ডাকতো, অনেকে খেলাধুলা করতো। আজ এই অবস্থা দেখে অনেক মর্মাহত লাগছে। শনিবার বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল করে মাইলস্টোন কর্তৃপক্ষ। এতে অংশ নেয় প্রায় 4000 শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ। সেই ধারা অব্যাহত ছিল আজও। চোখের সামনে ঘটা বিপর্যয় ভুলতে পারছেন না অনেকেই। তাই কাউন্সিলিং এর মাধ্যমে ধীরে ধীরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। বুধবার থেকেই ধীরে ধীরে শুরু হবে শ্রেণীকক্ষের কার্যক্রম। বিমান বাহিনী ওনাদের একটা মেডিকেল টিম আছে, ওনারা কাউন্সিলিং করতেছেন। ব্রাকের থেকে একটা কাউন্সিলিং টিম পেয়েছি, তারা এখানে কাজ করতেছেন। আমাদের মাইলস্টোনের একটা কাউন্সিলিং টিম আছে, আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি মেম্বার তারা ওইখানে কাউন্সিলিং করতেছেন। এই মুহূর্তে এটা খুব জরুরি আমাদের জন্য। স্টুডেন্টরা বেশ ট্রমাটাইজড হয়ে আছে। দুর্ঘটনার পর থেকেই নানান অসত্য তথ্য আর মরদেহের সংখ্যা নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ ওঠে ফ্লাইজোনের পাশেই কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে কর্তৃপক্ষ বলছে সব অনুমোদন নিয়েই তৈরি করা হয়েছে মাইলস্টোন ক্যাম্পাস। রাজুকে আমাদেরকে বলে ভবন তৈরি করতে হলে সিভিল এভিয়েশন অথরিটির পারমিশন লাগবে, কারণ তারা উচ্চতাটা বলে দিবে। আমরা সিভিল এভিয়েশন অথরিটিকে লিখি, তারা আমাদেরকে বলে দেয় তোমরা 150 ফিট পর্যন্ত ভবন করতে পারো। সেই প্রেক্ষিতে রাজুকে আমাদেরকে প্ল্যান দেয়, সেই প্রেক্ষিতে আমরা ভবন নির্মাণ করি। এরপর আবার কিছু কিছু মিডিয়াতে আসছে যে অনুমোদনবিহীন স্কুল। গত 21 জুলাই মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ ছড়েছে 34 জনের। প্রায় অর্ধশত এখনও নিচ্ছেন চিকিৎসা। ভয়াবহ বিমান দুর্ঘটনার দুঃসহ স্মৃতি কাটিয়ে আবারও শিক্ষার্থীদের পদচারণা মাইলস্টোন ক্যাম্পাসে। স্বজন, সহপাঠী, বন্ধুদের হারানোর যে ট্রমা সেটি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবে শিক্ষার্থীরা, সেই প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের বসুন্ধরার কেবি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। দুপুরে মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে ডিসি মিডিয়া। গত 8 জুলাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক হয় ঢাকার বসুন্ধরার কেভি কনভেনশন হলে। এর সাথে এক সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের খবর দেশ জুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ওই সেনা কর্মকর্তাকে আটকের পর তার বিষয়ে সেনাবাহিনীর তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
পুলিশ জানায়, কেবির ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা রুজু হয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে। মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। আরও জানানো হয়, সারা দেশ থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ এই দলটির আরও ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে নানা ধরনের শৃঙ্খলা বিনষ্ট করার তৎপরতা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ ডিএমপির থানা পুলিশ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুতি থাকার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়। যে কোনো মূল্যে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করতে ডিএমপি বদ্ধপরিকর রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের হেড অব ফাইন্যান্স সহ ৩ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দেশ ছেড়ে পালিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ও মালিক সালমান বিন রশিদ। প্রতিষ্ঠানের কর্মচারীরা বলছেন গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছেন তিনি, কিন্তু এটি গণমাধ্যমে সালমান দাবি করেছেন প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তার বিশ্বাসঘাতকতায় প্রতিষ্ঠানটি ডুবেছে। এই পরিস্থিতিতে আগাম টিকিট কাটা অসংখ্য গ্রাহক ও ট্রাভেল এজেন্সির অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শনিবার রাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের কার্যক্রম বন্ধের। গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক সালমান বিন রশিদ। এমন খবরে উদ্বিগ্ন গ্রাহক ও এজেন্সিগুলো ভিড় করেন মতিঝিলের সিটি সেন্টারে ফ্লাইট এক্সপার্টের অফিসে। আজকে সকাল থেকে হঠাৎ করে একটা গুঞ্জন আমরা শুনি আর কি, যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদের ম্যানেজমেন্ট অফ হয়ে গেছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওরা পালিয়ে যায়, ওদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার প্রায় ৭০ লক্ষ টাকার মতো টিকিট আটকে আছে, যেটা ফ্লাইট এক্সপার্টে। এর মধ্যে কিছু টিকিট আছে যেগুলো হচ্ছে কি থার্ড পার্টি থেকে ওরা নিয়ে আমাদেরকে দিচ্ছে। আমাদের মোটামুটি প্রায় ১০ লক্ষ টাকার টিকিট আছে এখানে। ফ্লাইট এক্সপার্টের মালিক নিখোঁজ এমন অভিযোগে মতিঝিল থানায় জিডি করেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা বলছেন গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছেন তাদের এমডি সালমান। কিন্তু একটি গণমাধ্যমে সালমান দাবি করেছেন প্রতিষ্ঠানটির ৩ কর্মকর্তার বিশ্বাসঘাতকতায় প্রতিষ্ঠানটি ডুবেছে। শুধু ফ্লাইট এক্সপার্ট জড়িত না, এটার সাথে হাজি জড়িত, এটার সাথে বড় বড় এজেন্সি জড়িত। টিকিটগুলোর জন্য রিফান্ড না হয়, যাত্রীগুলো প্রবাসে যাবে, তাদের অনেক আশা নিয়ে, তারা স্বপ্ন নিয়ে তারা নিঃস্ব হয়ে যাবে। আমাদের টিকিটগুলো যেন অনলাইনে থাকে, আমরা জানি যাত্রী করে জানি সহি সালামত মতন যেন ফ্লাইট দিতে পারি। শনিবার রাতেই এক গ্রাহক কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সহ ৫ জনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় মামলা করেন। এরপর ফ্লাইট এক্সপার্টের হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে অনেক লোকের অর্থ এখানে ছিল, তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত। এই ১৭টি প্রতিষ্ঠানের প্রায় ৪ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আগাম টিকিট কাটা অসংখ্য গ্রাহক ও ট্রাভেল এজেন্সি অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পুলিশ অর্থ উদ্ধারে মালিকের খোঁজ করছেন বলে সংবাদ সম্মেলনে জানায়। ২০১৭ সালে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। বিশেষ করে কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে ভোক্তাদের কাছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী ইয়ামিনকে হত্যা ও পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত এএসআই মোহাম্মদ আলীকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে একটি প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহিনুর কবির। প্রেস রিলিজে বলা হয়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রোববার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুরাপাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করে পুলিশ। গত বছর 18 জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। ওই সময় পুলিশের একটি সাজোয়া যানের ওপর
থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। $7,500 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ দুজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পরস্পর যোগসাজশের মাধ্যমে সিটি কর্পোরেশনের ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে 7,500 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। মামলায় জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়াও আসামি হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন 5 জন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী সিএনজির সংঘর্ষ হয়। পরে আরেক ঢাকাগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার তহিন হাসান, লোকমান হোসেন, সরাইল উপজেলার সুমন মিয়া ও বিজয়নগরের আকরাম। পরে গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মনিরুজ্জামানের মৃত্যু হয়। নিহত মনিরুজ্জামান রংপুরের বাসিন্দা ছিলেন। বয়সভিত্তিক দলে খেলার আগেই এইচপি দলের সুযোগ পেয়েছিলেন নুহায়েল সানদিদ। প্রশ্ন উঠতে শুরু করেছিল, জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের ছেলে হওয়াতেই কি মাত্র 18 বছর বয়সে হাই পারফরম্যান্স ইউনিটে এই বাঁহাতি লেগ স্পিনার? সালাউদ্দিন জানালেন, এত দ্রুত সানদিদ সুযোগ পাবেন তিনি ভাবেননি। মাত্র 18 বছর বয়সেই হাই পারফরম্যান্স ইউনিটে ডাক পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন পুত্র নুহায়েল সানদিদ। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছিল, তবে কি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের ছেলে হওয়ায় বয়সভিত্তিক দলে খেলার আগেই এইচপি দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি লেগ স্পিনার। আমি তো সোহেলকে জিজ্ঞেস করছি, কিরে ও এত তাড়াতাড়ি কেমনে চান্স পাইল? এটা মনে হয় একটু বয়স তো হয় না, আর একটু ম্যাচিউরড হইলে ভালো হইতো। বাট এটা দেখেন পুরোটাই সিলেক্টের ব্যাপার, এবং সামনে হয়তো তাকে আরও অনেক পরিস্থিতির সম্মুখীন হইতে হবে, যেটা আসলে এটা ওর দোষ না, দোষটা হয়তো আমারই হয়ে যাবে বেশি, বাপের ইয়েতে। এই জিনিসটা তাকে ফেস করতেই হবে, টুডে অর টুমরো আরও ফেস করতে হবে। সো আর এই কারণে আমিও কখনো ইনভলভ হতে চাই না, কারণ ও যেন বুঝে যে ওর নিজের যোগ্যতায় সব কিছু করতেছে। আমি আসলে এই নিয়ে কোন সময় করি না যে এটা নিয়ে আসলে আমার হাহুতাশ করার কিছু, কারণ এটা হবে, এটা আমি জানতাম, এটা আমি অনেকদিন আগেও বলছি, এই জিনিসটা ঘটবেই। ওর ক্ষেত্রে এটা আরও ঘটতে পারে, ওকে তা হয়তো একটা সময় হয়তো আমারই হেড করতে পারে। জানা গেছে, নির্বাচকদের পছন্দেই সুযোগ পান সানদিদ। দেশে আর কোনো বাঁহাতি লেগ স্পিনার না থাকায় মাত্র 5 ম্যাচের পেশাদার ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন সালাউদ্দিন পুত্রকে এইচপিতে সুযোগ দেন নির্বাচকরা। এমনকি গত বছরেই সানদিদকে নিতে চেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। শুধু তাই না, দুনিয়ার সব খেলারই খবর রাখেন সানদিদ। সালাউদ্দিন যখন বিপিএলে কোচিং করাতেন, তাকে দারুণ দারুণ খেলোয়াড়ের সন্ধান দিতেন সানদিদ। ওর একটা ভালো আছে যে ও সবসময় ক্রিকেট খেলা দেখে, সারা জীবন তো ওই সাকিব ভাই, মমিনুল ভাই এদের সাথেই মিশছে। বাংলাদেশ টিম খেলে, সেটা ছেলে হোক মেয়ে হোক, আমি সবসময় খেলা দেখি, ওইটা মিস করি না কোনো। বাট সে অন্য টুর্নামেন্ট কোথায় কী চলতে সব খেলায় সে সকালবেলা উঠে দেখে ফেলে ইউটিউবে, তার কাছে অনেক ইনফরমেশন আছে, মাঝে মাঝে নিয়ে দিই। সানদিদ এখন আছেন চট্টগ্রামে এইচপির ক্যাম্পে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। গাজায় গণহত্যার প্রতিবাদে লাখো মানুষের মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল সিডনির হারবার ব্রিজ, যেটিকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েতের একটি হিসেবে। তারা তীব্র বৃষ্টি উপেক্ষা করেই কমপক্ষে 1 লাখ মানুষ অংশ নেন রোববারের বিক্ষোভটিতে। যোগ দেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির বেশ কয়েকজন সিনেটর। গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ আর তীব্র খাদ্য সংকটের প্রতিবাদ জানান তারা। তেল আবিবের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয় জনসমুদ্র থেকে। ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। 1 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের ব্রিজটিতে বন্ধ হয়ে যায় সকল ধরনের যান চলাচল।
দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।